কখনো কিন্তু বামফ্রন্ট সরকারের কোনো নেতা মন্ত্রী তারা কখনো আমাদের এরকম ধমকানি দেয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দিয়ে থেকেছেন। তো আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজে স্বনামধন্য সম্পাদক ছিলেন বরুণ সেনগুপ্ত। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরুণদাকে বলেছিলেন যে দেবাশিস দাশগুপ্তকে বরুণদা আমার প্রেস কনফারেন্সে পাঠাবেন না, কারণ উনি খুব উল্টোপাল্টা প্রশ্ন করেন। শুভেন্দুকে ধরে 4 জন মুখ্যমন্ত্রীকে দেখলাম। বিজেপি যে সরকারে আসবে রাজ্যে, এটা অনেকেরই ভাবনার বাইরে ছিল। আমার ব্যক্তিগত মতামত হলো, যেভাবে এনকাউন্টারের নামে মূল অভিযুক্তকে মেরে দেওয়া হলো, এটা কিন্তু একটা পরিণতিটা খুব একটা ভালো হবে না। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি। এটা তো কিছুটা শিক্ষা সংস্কৃতির উপর নির্ভর করে। তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমলাদের তুমি করে কথা বলেন, নাম ধরে ডাকেন। বাংলা বিভিন্ন রাজনৈতিক দলের পালাবদল দেখেছে এবং বাংলার জনগণ যেমন এই রাজনৈতিক দলের পালাবদলের সাক্ষী থাকে, তেমন সংবাদ মাধ্যম রয়েছে যা সংবাদ মাধ্যম বিস্তীর্ণভাবে এই রাজনৈতিক দলের উত্থান, রাজনৈতিক দলের পতন সব কিছুর সাক্ষী থাকে। সেরকমভাবে 4 জন মুখ্যমন্ত্রীকে যিনি সংবাদ মাধ্যমে কর্মরত অবস্থায় দেখেছিলেন, দেবাশিস দাশগুপ্ত, তিনি এই মুহূর্তে বেঙ্গল লিবার্টির পর্দায় রয়েছেন। দেবাশিস দা, আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম যে প্রশ্ন, 4 জন মুখ্যমন্ত্রীকে দেখেছেন সংবাদ মাধ্যমে কাজ করাকালীন। নতুন যে সরকার এসছে, সরকারের বিভিন্নভাবে পরিবর্তন, বিভিন্ন তাদের আইনি দিক থেকে পরিবর্তন তারা আনতে চলেছে। এনকাউন্টার দেখলাম পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম ধর্ষকের এনকাউন্টার। সব কিছু নিয়ে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে একটু প্রথম থেকেই শুরু করি আর কি। আমি জ্যোতিবাবুকে খুব কাছ থেকে দেখেছি, প্রায় 34 বছর বামফ্রন্ট সরকারের শাসন দেখেছি। জ্যোতিবাবুর পরে মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও খুব কাছ থেকে দেখেছি। পরবর্তীকালে পালাবদল হলো 2011 সালে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তাকে 15 বছর দেখলাম। তারপরে তারও পরিবর্তন হলো। এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার চলছে। ঠিকই বলেছেন যে শুভেন্দুকে ধরে 4 জন মুখ্যমন্ত্রীকে দেখলাম। একদম নতুন, কারণ বিজেপি যে সরকারে আসবে রাজ্যে, এটা অনেকেরই ভাবনার বাইরে ছিল। এমন একটা পরিস্থিতি এসছিল যে বিজেপি, যদি অতীত ইতিহাস দেখি, বিজেপি কিন্তু সেভাবে কোনো দিন তার সংগঠন খুব একটা জোরালো ছিল না। বিজেপির একটা সময় 2 জন এমএলএ ছিল। তার আগে জনসংঘ যখন ছিল তখনও বিজেপি হয়নি, তখন জনসংঘের বা হিন্দু মহাসভার থেকে এমএলএ ছিল। কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট জমানায় বিজেপির 1 জন 2 জন এরকম করে এমএলএ ছিল। 98 সালে প্রথম বিজেপির 2 জন এমপি হয়, দমদম কেন্দ্র থেকে তপন শিকদার এবং কৃষ্ণনগর থেকে জলু মুখার্জি, সত্যব্রত মুখোপাধ্যায়, তিনি খুব বড় লয়ার ব্যারিস্টার ছিলেন। যাই হোক, তো বিজেপি যে কোনো দিন ক্ষমতায় আসবে এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে ছিল। এমন একটা পরিস্থিতি যখন বামফ্রন্ট যখন মধ্য গগনে আর কি, তখন জ্যোতিবাবুকে আমরা বলতে শুনেছি যে বিজেপি অত্যন্ত অপছন্দ করতেন বিজেপিকে। তিনি বিভিন্ন সভায় বলতে শুনেছি বিজেপি একটা অসভ্য বর্বর দল, এবং জ্যোতিবাবুকে আদবানিজি এবং অটল বিহারী বাজপেয়ী নিজে জিজ্ঞেসও করেছিলেন যে আপনি এরকম আমাদের দলকে এরকম অসভ্য বর্বর বলেন কেন। বলে অসভ্য বর্বর দলকে অসভ্য বর্বর ছাড়া কী বলবো। যাই হোক, তবু একটা, যেহেতু কেন্দ্রে কখনো বিজেপি সরকার ছিল, তার আগে কংগ্রেস সরকার ছিল, বা জ্যোতিবাবু দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, একটা কেন্দ্রের বিরুদ্ধে তাদের যথেষ্ট বঞ্চনার অভিযোগ ছিল, যে কেন্দ্র বঞ্চনা করে এসছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের তো একটা ব্যাপার ছিল, মিনিমাম একটা সমঝোতার ব্যাপার ছিল। কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের দাবি তুলেছিল বামফ্রন্ট সরকার। এ নিয়ে অনেক আলাপ আলোচনা, কনক্লেভ হয়েছে, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কেন্দ্র ছাড়া তো রাজ্য সরকার চলতে পারে না। সেক্ষেত্রে একটা বোঝাপড়া তবু কিছু জায়গায় ছিল। পরবর্তীকালে যখন আমরা দেখলাম মমতা সরকার এলো,
মমতা সরকার কিন্তু গত 15 বছর ধরে বিজেপির সঙ্গে অল অ্যালং একটা বৈরিতার মনোভাব নিয়ে চলেছে। আবার অন দ্য কন্ট্রারি মমতার অতীত ইতিহাস যদি আমরা দেখি, এই যে বিজেপির আজকে যেটুকু বাড়ন্ত হয়েছে সেটা কিন্তু এই রাজ্যে মমতাই তার জন্য দায়ী। এটা বামেরা বিভিন্ন সময় বলে থাকে। জ্যোতিবাবু তো বরাবরই বলতেন যে মমতার সবচেয়ে বড় অপরাধ হলো যে মমতা এই রাজ্যে বিজেপিকে আমদানি করেছে, এবং এই মমতার আমলেই আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন বা আরএসএসের প্রভাব, আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা কিন্তু এই মমতার আমলেই সবচেয়ে বেশি বেড়েছে। এরকম একটা অবস্থায় 2021 সালে একটা আওয়াজ উঠেছিল যে বিজেপি বোধহয় এসে যাবে, যদিও তাদের সংগঠন সেভাবে ছিল না। তারপর নানান সময় বিভিন্ন আলোচনা হয়েছে, মমতার সঙ্গে সেটিং হয়েছে বিজেপির, কাজেই বিজেপি আন্তরিকভাবে চায় না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেল 21 সালে সেইটা ফলল না। এবার যেটা হলো যে 26-এ বিজেপি একদম আদা জল খেয়ে লেগেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছিলেন, এবং বাজপেয়ী, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একদম উঠে পড়ে লেগেছিলেন। প্র্যাকটিক্যালি তারা এখানে ক্যাম্প গেড়ে পড়েছিলেন। তাদের এবারে 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল, যেভাবেই হোক মমতাকে সরাতেই হবে, এবং তার জন্য মমতার অভিযোগ যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে। যাই হোক, আলটিমেটলি দেখা গেল পরিবর্তনটা হলো, এবং বিজেপির একটা ব্যাখ্যা আছে যে হিন্দু ভোট নাকি কনসলিডেট হয়েছে এবং তার ফসল তুলেছে। কিন্তু আমি এই জায়গাটা বিজেপির সঙ্গে ডেফার করি আর কি। আমার মনে হয় যে 2011 সালে যেটা হয়েছিল, যে লোকে একটা চেয়েছিল যে বামফ্রন্ট সরকার বা সিপিএমের ঔদ্ধত্য, অপশাসন, দুর্নীতি এত বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল লোকজন, যে তারা চেয়েছিল, পাবলিক আর কি, আম জনতা, যে আর যাই হোক সিপিএমকে সরাতে হবে, যে খুশি আসুক সিপিএমকে সরাতে হবে। সেই একটা চাহিদা থেকে সিপিএম আলটিমেটলি সরেছিল। 34 বছরের যে লিগ্যাসি সেটার শেষ হয়েছিল। আবার এইবার দেখলাম যে গত 15 বছরে তৃণমূল সরকারের এত দুর্নীতি, এত চুরি, এত করাপশন, এত দলবাজি, সব মিলিয়ে মানুষ কিন্তু সেই 11 সালের যে চাহিদাটা ছিল লেফট ফ্রন্টের বিরুদ্ধে, যে হয় আসুক, লেফট ফ্রন্টকে আমরা চাই না, এবারে দেখা গেল যে মানুষের সেই জায়গাটা যে আসে আসুক, আমরা মমতাকে আর চাই না, সেইটারই কিন্তু ফসল এমন অনেক জায়গায় হয়েছে যে বিজেপি সেই বুথ এজেন্ট বসাতে পারেনি, সেই সব জায়গাতেও কিন্তু বিজেপি জিতেছে। কাজেই ওভারঅল একটা বলা যায় যে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনই হয়েছে। এখন বলবে যে সদ্য 2 মাস হলো, এখনই মানে ইট ইজ টু আর্লি টু কমেন্ট যে একটা দল 2 মাসে তো বোঝা যায় না তার সরকার কেমন চলছে। কিন্তু শুরুটা আমার অন্তত মনে হয় মোটামুটি শুভেন্দু অধিকারী সরকার মোটামুটি ভালোভাবেই চালাচ্ছে। তবে ইদানিং যেটা বারুইপুর নিয়ে এই মুহূর্তে যেটা রাজ্য জুড়ে গত 2-3 দিন ধরে একটা ডামাডোল চলছে, আমার ব্যক্তিগত মতামত হলো এ ব্যাপারে অনেকে আমার সঙ্গে ডিফার করতে পারে, কিন্তু যেভাবে এনকাউন্টারের নামে মূল অভিযুক্তকে মেরে দেওয়া হলো, এটা কিন্তু একটা পরিণতিটা খুব একটা ভালো হবে না। আমরা দেখেছি উত্তরপ্রদেশে, বিহারে এখন এনকাউন্টার জলবাত হয়ে গেছে, কিন্তু সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা একটু আলাদা ধরনের। সেখানে থেকে এরকম একটা এনকাউন্টার, আমার মনে হয় যে ব্যাপারটা বোধহয় আরেকটু দেখে শুনে করলে ভালো হতো। এইটা যে যাই বলুক, অনেকে বলছেন যে ধর্ষকের শাস্তি এছাড়া কিছু হতে পারে না, কিন্তু যেহেতু ভারতবর্ষ একটা আইন মেনে চলা রাষ্ট্র, সেখানে আইন একদম নিজের হাতে তুলে নিয়ে, এবং এই এনকাউন্টার নানান গল্প হচ্ছে, আদৌ পুলিশ যে বয়ানটা দিচ্ছে সেটা কতটা সত্যি, এটা নিয়ে নানান প্রশ্ন উঠতে পারে। যদি ধরেও নেওয়া যায় তার বয়ানটা ঠিক, তবু একজন অভিযুক্তকে এভাবে এনকাউন্টার করে মেরে দেওয়াটা বোধহয় গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো না। দেবাশিস স্যার,
একটা প্রশ্ন, সেটা হলো বাম আমলে দেখেছিলাম বানতলা রেপ কেস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন বা বাকি যারা ছিলেন তারা প্রতিবাদ করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এলেন, পার্কস্ট্রিটে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন যে সাজানো ঘটনা, আরজি করের সময় 10 লাখ টাকা চেক নিয়ে গেছিলেন, জানি ইতিমধ্যে বিতর্ক আমরা দেখেছি অভয়ার পরিবারের সাথে। কামদুনির সময় তিনি বলেছিলেন মাওবাদীরা সংযোগে আন্দোলন করছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন তার একটা এই ধর্ষকদের প্রতি তার যে ব্যবহার, আর বিরোধী হয়ে যাওয়ার পর তার যে ব্যবহার, দুটোর মধ্যে পার্থক্য এতটা কি করে হতে পারে? গতকালের আমরা দেখলাম তৃণমূল পথে নেমেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সোচ্চার তো প্রশ্ন হয়েছিল। উঠবে অবশ্যই, মানে সেই শাসক থাকাকালীন তার এই এই ধরনের মন্তব্য আর বিরোধী হয়ে যাওয়ার পর এত অ্যাক্টিভনেস, কি করে এত পার্থক্য? সেটা তো সেই প্রশ্ন তো উঠবে স্বাভাবিক। গত 15 বছরে আমরা মমতার আমলে একাধিক ধর্ষণের ঘটনা দেখেছি, একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই মমতা হয় ধর্ষকের হয়ে দাঁড়িয়েছে বা পুলিশকে ডিফেন্ড করে গেছে অল অ্যালং। পুলিশের কোনো গাফিলতি বা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা এসব প্র্যাকটিক্যালি হয়নি। আমরা গত একাধিক ঘটনা দেখেছি, সে কামদুনি বলো, আরজিকর বলো, কসবা ল কলেজ, হাঁসখালি, এবং প্রতিটা ইয়েতে যে মহিলাদের দাগিয়ে দেওয়া। হাঁসখালি সম্পর্কে বলা হয়েছিল মেয়েটি প্রেগন্যান্ট ছিল, হয়তো লাভ অ্যাফেয়ার ছিল, সেসব তো হয়েছে অবশ্যই। সেই তুলনায় আমরা বলবো যে নতুন যে সরকার এসছে তারা কিন্তু ধর্ষকের পক্ষে তো দাঁড়ায়নি, এবং ক্যাটাগরিক্যালি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যদি পুলিশের 1% দোষ থাকে সেই পুলিশ কিন্তু ছাড় পাবে না। সেদিক থেকে অত্যন্ত মানে সদর্থক ভূমিকা, এবং এটাই একজন শাসকের পক্ষে ঠিক কাজ বলে আমি মনে করি। সেই ব্যাপারে যদি তুলনা করা হয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলের মিছিল মিটিং থেকে, কিন্তু আমরা তো গত 15 বছর একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে উই ওয়ান্ট জাস্টিস বলে পথে নামতে দেখিনি বা মোমবাতি মিছিল করতে দেখিনি, বরং তারা ধর্ষকের হয়ে সাফাই গিয়েছে বা পুলিশের হয়ে সাফাই গিয়েছে। কাজেই সেদিক থেকে বলতে গেলে শুভেন্দু সরকার নতুনভাবে যে পদক্ষেপটা নিয়েছে সেটা পদক্ষেপটা সঠিক। তা সত্ত্বেও আমি বলবো এভাবে এনকাউন্টার হয়তো না করলে ভালো হতো। আমি জানি না সেটা কতটা বাধ্যবাধকতা ছিল বা এনকাউন্টার বাধ্য হয়ে করতে হয়েছে কি না। পুলিশের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে, সেই অধিকার থেকে হয়তো পুলিশ গুলি চালিয়েছে, সবটাই তদন্ত সাপেক্ষ। যাই হোক, সেটা নিয়ে একটা বিতর্ক চলবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যেটা তুমি বললে যে ভূমিকাটা শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হিসেবে নিয়েছেন, এবং এই যে জিরো টলারেন্স শুধু মুখে বলা নয় কাজে করে দেখানো, সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীর বা মুখ্যমন্ত্রীর বা নয়া সরকারের ধন্যবাদ প্রাপ্য। দেবাশিসদা, যখন এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আপনি ফেসবুক বা সমাজ মাধ্যমে রয়েছেন কি? হ্যাঁ, রয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল থেকে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যম আজকে খবর করেছে, বেশ কিছু সংবাদ মাধ্যম, টেলিভিশনে দেখানো হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে মিম আকারে। মিম মানে ছোট ভিডিও, সংক্ষেপে ভিডিও। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের নিয়ে বাড়ি থেকে বেরোলেন এবং সেখানে সপাটে একজনকে চড়িয়ে দিলেন। এটা কি কাম্য? রাজ্যের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী, তার প্রায় বয়স সমতুল্য একজন সেখানে রয়েছে, সবার সামনে এইভাবে চড়িয়ে দেওয়া, এটা কি মানে মাতৃ সমতুল্য হলেও কি এইভাবে শাসন করা জনসমকে, মানে কিভাবে দেখেন? না, এটা তো কিছুটা শিক্ষা সংস্কৃতির উপর নির্ভর করে। একটা বিরোধী দল নেত্রী বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কাছে এটা নতুন কিছু নয় বলে আমার অন্তত মনে হয়। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি। তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমলাদের, পুলিশ অফিসার বা প্রশাসনিক আমলাদের তুমি করে কথা বলেন, নাম ধরে ডাকেন, তুমি ওটা দেখে নিও, তোমাকে রাখা যাবে না, তুমি কাজটা ভালো করে করছো না, তোমাকে বদলি করে দেবো। বা এমনও আমরা দেখেছি প্রশাসনিক বৈঠকে, দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে শওকত মোল্লা যখন একটা বাস স্ট্যান্ডের দাবি করেছিলেন, তাকে বললেন তুই আবার বাস স্ট্যান্ড দিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সো ফার অ্যাজ কনসার্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে এটা খুব একটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। আমরা কিছুদিন আগে দেখেছি তিনি এসআইআর ইস্যুতে যখন ধর্মতলায় 6 দিনের একটা অবস্থান ধর্ণা হচ্ছিল, সেখানে প্রবীণ বিধায়ক, নোয়াপাড়ার যে বিধায়ক
মঞ্জু বসু, তাকে যেভাবে প্রকাশ্য মঞ্চে প্র্যাকটিক্যালি তাকে কুকুর তাড়ানো তাড়িয়ে দিয়েছিলেন, সেটা অত্যন্ত বাজে। একজন প্রবীণ বিধায়ক, তিনি তাকে নমস্কার করতে গিয়েছিলেন, তিনি যেভাবে ছাট পেড়ে তাকে তাড়িয়ে দিলেন, তার থেকে দূরে সরে গেলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ইতিহাস, যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছে থেকে দেখেছি, বিরোধী নেত্রী থাকা সময়কালেও দেখেছি, তিনি খুব সহজেই মেজাজ চড়িয়ে নিতে পারেন এবং তিনি যে কোনো সিন ক্রিয়েট করতে তার কোনো বাধে না। এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন এইসব ঘটনা আমরা দেখেছি। একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি যখন এরকম সমালোচনা তৈরি হবে এমন মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র করে ফেলতেন বা বলে ফেলতেন, তখন কখনো এরকম মানে পেপারে বলুন বা কোনো খবর করতে গিয়ে তখন আপনাদেরকে কোনোভাবে হ্যারাসমেন্টের ফেস করতে হয়েছে যে সরকারকে কেন এইভাবে সমালোচনা করা হচ্ছে? ব্যক্তিগতভাবে আপনার কাছে এই প্রশ্নটা রইল আমার। সেভাবে ঠিক হয়নি, তবে যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, আমি একটু প্রেস কনফারেন্স হলে আমি একটু তেড়া বেঁকা প্রশ্ন ইত্যাদি করতাম। তো আমি তখন বর্তমান কাগজে কাজ করি, তো কোনো একটি প্রেস কনফারেন্সে আমি এরকম কিছু প্রশ্ন করেছিলাম। তখন তিনি বিরোধী নেত্রী, মুখ্যমন্ত্রী নন। তো আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজে স্বনামধন্য সম্পাদক ছিলেন বরুণ সেনগুপ্ত। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরুণদাকে বলেছিলেন যে দেবাশিস দাশগুপ্তকে বরুণদা আমার প্রেস কনফারেন্সে পাঠাবেন না, কারণ উনি খুব উল্টোপাল্টা প্রশ্ন করেন। তা বরুণদা মমতাকে তখন বলেছিলেন যে সেটা তো আমি ঠিক করে দেবো, আমার কাগজ কে কোন তোমার প্রেস কনফারেন্সে যাবে, কোন রিপোর্টার, সেটা তো আমি ঠিক করে দেবো, এটা তোমার বলার অপেক্ষা রাখে না, আর কখনো এসব বলবে না। কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, তখন প্রেসিডেন্সি কলেজের একটি ছাত্রীকে কীভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, বা মুখ্যমন্ত্রী থাকাকালীনও শিলাদিত্য চৌধুরী, তিনি একটা নির্বিষ প্রশ্ন করেছিলেন, তাকে মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন। তো এগুলো আমি বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র, তার সঙ্গে এগুলো কিছুটা খাপও খেয়ে যায়, যদিও ব্যাপারটা খুবই বাজে, এভাবে প্রকাশ্যে একজনকে যা খুশি তাই বলা, সেভাবে হয়তো আমি ব্যক্তিগতভাবে অতটাখানি হ্যারাসমেন্ট হয়নি, কিন্তু যাই হোক বিভিন্ন সময় হয়েছে। কাউকে প্রেস কনফারেন্সে দেখেছি, তুমি তো সিপিএমের কাগজ, তুমি তো আরএসএসের দালাল, তুমি তো মোদির দালাল, এগুলো তো উনি হামেশাই বলে থাকেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক সময় অনেককে এসব ফেস করতে হয়েছে। বাম আমলের পতনের সময় চাটুকারিতার জন্য সাংবাদিকদের কোনোদিনও চাকরি খোয়াতে হয়েছে? কারণ আমরা সম্প্রতি দেখলাম যে তৃণমূলের যখন শাসন শেষ হচ্ছে 2026 সালে, তখন বেশ কিছু নামকরা সংবাদ মাধ্যমের এডিটর থেকে শুরু করে সাংবাদিক রয়েছে যারা চাটুকারিতার জন্য চাকরি হাতছাড়া হয়েছে তাদের। না, আমার অন্তত এরকম কোনো অভিজ্ঞতা হয়নি যে বাম আমলে আমি যে কাগজে কাজ করতাম, আমাদের অত্যন্ত বাম বিরোধিতার দিয়েই আমাদের কাগজটা ভালো জায়গায় দাঁড়িয়েছিল আর কি, এবং উগ্র আমরা সরকারের বিরোধিতা বা বামেদের বিভিন্ন নীতির বিরোধিতা করতাম। কিন্তু তখনও কখনো আমাদের তার জন্য বিজ্ঞাপন কখনো আটকে দেওয়া হয়নি, বা কখনো, এটুকু বলবো যে কখনো কিন্তু বামফ্রন্ট সরকারের কোনো নেতা মন্ত্রী তারা কখনো আমাদের এরকম ধমকানি দেয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দিয়ে থেকেছেন তার এই 15 বছরের রাজত্বে। এটা কখনো হয়নি। এবং কোনো চাকরি যাওয়া, এবং বামফ্রন্ট সরকার আর যাই করুক, এভাবে সাংবাদিকদের একটা গোষ্ঠী, নিজেদের তাবেদার গোষ্ঠী বলে দাগিয়ে দেওয়া, সে ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমার একটা ভিন্ন মত থাকতে পারে, তোমার একটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের উচিত যখন তিনি সাংবাদিকের কাজ করছে তখন তার ব্যক্তিগত মতামত যেন তার কাজের ক্ষেত্রে কোনো প্রভাব না ফেলে, এটা কিন্তু অবশ্যই, এবং এটা সাংবাদিকতার ক্ষেত্রে একটা প্রাথমিক শিক্ষা, এটা সকলকে মেনে চলা উচিত। আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমি বিজেপি সমর্থক হতে পারি, আমি বাম সমর্থক হতে পারি, আমি তৃণমূল সমর্থক হতে পারি, কিন্তু আমি যখন সাংবাদিক, আমি যখন আমার হাতে কলম আছে বা আমার হাতে যখন বুম আছে, তখন আমি কিন্তু আমার বুমটার প্রতি দায়বদ্ধ বা আমার কলমটার প্রতি দায়বদ্ধ। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক মতামতের উপর দায়বদ্ধ নই, এটা সাংবাদিকদের মনে রাখা উচিত। আজকে যারা তরুণ প্রজন্মের সাংবাদিক, তাদের কাছে আমার এটাই আবেদন যে এটা কিন্তু একটা বড় শিক্ষা। না,
না, এই যে মানে বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা হয়তো দেখে শিখেছি বা এই ফিল্ডে এসেছি, তারা একটা সরকার পতনের সাথে সাথে তাদের কেরিয়ারের পতন আমরা দেখতে পেলাম। মানে এটা কেন কাম্য? একটা সংবাদ মাধ্যম মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেক্ষেত্রে একটা সরকার পতন হচ্ছে, সাংবাদিকদের কেরিয়ারটাও পতন কেন হবে? না, এটার ব্যাখ্যা হচ্ছে যে সেটা তো কেন সেই চাটুকারিতা, বিগত সরকারের চাটুকারিতা করার জন্যই সেই তার চাকরি গেল কি না সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি এটা যেটা বলবো যে সব যে কোনো সংবাদ মাধ্যমে তাদের কিছু একটা পলিসি আছে। সে সংবাদ প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক চ্যানেল হোক বা ডিজিটাল হোক বা পোর্টাল হোক, যাই হোক, তাদের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে। সেই পলিসি অনুযায়ী আমাকে কাজ করতে হবে। XYZ, তুমি যে সংবাদ মাধ্যমে কাজ করো তার একটা এডিটোরিয়াল পলিসি আছে, তুমি তার বাইরে যেতে পারবে না। আমরা চাকরি করি আফটার অল। সেখানে কেন চাকরিটা যেতে হলো, আমি আমার পলিসি যদি একদম সরকার ঘেঁষা হয়ে থাকে, আমি আজকে বিগত তৃণমূল জমানায় এমন অনেক মিডিয়া ছিল যারা একদম তৃণমূলের বলতে দ্বিধা নেই, একদম খোলাখুলি চাটুকারিতা করে এসছে। আবার যদি পাল্টে যায়, রেজিম পাল্টে গেলে আবার যদি সেই চ্যানেল বা সেই সংবাদ মাধ্যম আবার নতুন সরকারের একদম ঘনিষ্ঠ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা সেই একই হবে। কাজেই সংবাদ মাধ্যমকে, আমার ব্যক্তিগত মতামত একজন সংবাদকর্মী হিসেবে, যে সংবাদ মাধ্যমকে সরকার থেকে বা রাজনৈতিক দল থেকে একটা মিনিমাম দূরত্ব বজায় রাখতে হবে। তা না হলে এই প্রশ্নগুলো আসবে না যে আমি খুব চাটুকার বা আমি তীব্র বিরোধী। সেইটা একটা যদি দূরত্ব আমি মেনটেন করি তাহলে মনে হয় এই জায়গাটা আসবে না। আমার একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেস শাসক দল থেকে এখন বিরোধী দলের পর্যায়ে এসে পৌঁছেছে, তবে বিরোধী দল হতে গিয়ে তাদেরকে দলটা পুরো ভেঙে ফেলতে হলো, দুটুকরো হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে শাসক দল যখন বিরোধী দল হিসেবে চলে আসে, বেশি দিন কেন স্টে করে না? মানে বামের জমানাতে দেখেছি বামদের অবস্থা এখন বর্তমানে 34 বছর শাসনের পর। তারপর আমরা তৃণমূল কংগ্রেসকে দেখলাম, তারা বিরোধী দল হিসেবে রয়েছে, তবে তাদের মধ্যে ভাঙন ধরতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটা কেন হয়? আজকে 26 সালে যেটা আমরা দেখলাম যে তৃণমূলের পতনের পর যেভাবে মাত্র 2 মাসের মধ্যে দলটা মানে ভেঙে চুরমার হয়ে গেল, খান খান হয়ে গেল, এই ইতিহাস কিন্তু এই নজির বাংলার রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। আমি এখনও বলবো বামফ্রন্ট সরকার চলে গেছে প্রায় 15 বছর হয়ে গেল, কিন্তু সিপিএম কিন্তু এখনও একদম ভেঙে যায়নি, ছত্রখান হয়ে যায়নি। এখনও সিপিএমের ডাকে 10টা লোক হয়। এবং তৃণমূল ক্ষমতায় আসার পরও তৃণমূল নানাভাবে চেষ্টা করেছে বামদের ভেঙে দেওয়ার, কিন্তু বামেরা কিন্তু এখনও সম্পূর্ণ ভেঙে যায়নি। যে অবস্থা আজকে তৃণমূলের হয়েছে সেই ভগ্নদশা কিন্তু বামেদের এখন পর্যন্ত হয়নি, যেহেতু এটা একটা রেজিমেন্টেড পার্টি, তারা একটা নীতি ও আদর্শ মেনে চলে। কাজেই সেই জায়গায় তারা এখনও সাস্টেন করে যাচ্ছে। হয়তো তাদের সাংগঠনিক শক্তি কমে গেছে, তাদের নীতি ও আদর্শ আছে বলেই এখনও তারা টিকে আছে। এখনও তারা আজকেও যদি একটা মিটিং হয়, আজকে যদি একটা মিছিল হয়, সেখানে অন্তত 100টা লোক সিপিএম জমায়েত করতে পারে। বামেরা মাথা তুলে দাঁড়াতে পারবে? সেইটা ভবিষ্যৎ বলবে। সেটা তো আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, আমি জ্যোতিষও নই বা আমি অ্যাস্ট্রোলজারও নই, আমি সেটা বলতে পারবো না বামেরা দাঁড়াতে পারবে কি না। সেটা ভবিষ্যতের জন্য দেখতে হবে, সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়াই ভালো। সেখানে জ্যোতিষচর্চা না করাই মনে হয় ভালো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই তৃণমূল কংগ্রেস দলটা বানাচ্ছেন, কংগ্রেস থেকে ভেঙে এসে তার প্রতীকী থেকে শুরু করে তার নামকরণ সবটা আপনি নিজের চোখে দেখেছেন। আবার দেখা যাচ্ছে সেই তৃণমূল কংগ্রেস তার প্রতীকী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যেতে শুরু করেছে। আপনি কোনটাতে বেশি অবাক হয়েছিলেন? যখন তৃণমূল কংগ্রেসকে তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙেছিলেন তখন, নাকি এখন যখন শাসক দলের তকমা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন, পাশাপাশি তার দলের যে লোগো রয়েছে, চিহ্ন রয়েছে, সেটাও হারাতে বসেছেন? কোনটাতে অবাক? অবশ্যই আজকের যে নজির সৃষ্টি হয়েছে, যে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় একা নিঃসঙ্গ, তার হাতে প্রতীক নেই, তার হাতে তৃণমূলের নামটাও থাকবে কি না, এই জিনিস আগে কখনো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা ভেঙেছিলেন, তার একমাত্র ছিল লক্ষ্য ছিল সিপিএমকে সরানো,
সিপিএমকে সরানোর জন্য তার দলটা গড়ে উঠেছিল। তার তো প্র্যাকটিক্যালি তৃণমূল দলটার কোনো নীতি বা আদর্শ নেই, এটা আমি অল অ্যালং বলে এসেছি, 98 সাল থেকেই বলেছি। তার একমাত্র লক্ষ্য ছিল সিপিএমকে সরানো। সেই সম্ভবত 2001 সালেই বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে বিশাল র্যালি হয়েছিল, একটা বিশাল ঘণ্টা বাড়ানো হয়েছিল ব্রিগেডের মঞ্চে, যে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিলাম। সেই 2001 সাল থেকে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানো হয়েছিল 2001 সালের ব্রিগেড সমাবেশে। তারও 11 বছর পর প্র্যাকটিক্যালি বামফ্রন্ট সরকারের মৃত্যু হলো। সেই মৃত্যু ঘণ্টা 11 বছর ধরে জিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা ভাঙতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস ভেঙে একটা নতুন কিছু করতে চলেছে, এটা আমরা আজ পেয়েছিলাম। এবং তার একমাত্র বক্তব্য ছিল, তখনকার দিনে যারা কংগ্রেসের দায়িত্বে ছিল প্রদেশ কংগ্রেসে, তারা সবাই সিপিএমের হাতে তামাক খেত এবং সিপিএমের বি টিম বলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল। সেই আক্রোশ থেকে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে ভাঙলেন। কিন্তু আজকে মমতার এই ভাঙন হচ্ছে কিন্তু অন্য কোনো দলের থেকে না, নিজের দলেরই থেকে এইভাবে ভাঙনটা, এটা একটা আনএক্সপেক্টেড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এইভাবে তার দল চিরটাকাল চলবে, এবং তার অত্যন্ত বিশ্বাসযোগ্য যারা ডান দিকে বাদিকে সামনে পেছনে ছিলেন, তারা সব এক এক করে চলে যেতে শুরু করলো এবং চলে গেলেনও। এটা একটা খুব বাজে দৃষ্টান্ত। এইভাবে কখন একটা দল, একটা 15 বছরের শাসক দল যারা শাসন ক্ষমতায় ছিল, তারা ভেঙে খান খান হয়ে যাবে, একটা তাসের ঘরের মতো ভেঙে যাবে, এরকম দৃষ্টান্ত পশ্চিমবাংলার ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলে দেখা যায়নি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস নীতি আদর্শহীন একটা দল, সেই দল বামফ্রন্টের শাসনটাকে তারা পরিবর্তন করেছে। তারা 2011 থেকে 26 পর্যন্ত শাসন করেছে। এবার যে দল বর্তমানে রয়েছে বিজেপি দল, তার একটা নীতি আদর্শ রয়েছে, কেন্দ্রের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা, মানে কেন্দ্রে দিল্লির একটা পার্টি। তো সেক্ষেত্রে নীতি আদর্শহীন দল 2011 থেকে 26 পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছে বাংলাতে। এখানে এই বিজেপির মধ্যে নীতি আদর্শ বোধ রয়েছে, সেক্ষেত্রে বিজেপি কতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে টিকে থাকতে পারে কি মনে হয়? সেটাও অ্যাস্ট্রোলজি ছাড়া কেউ বলতে পারবে না, সেটা আমার পক্ষে বলা সম্ভব ফর্মে না। কাজ করছে বিজেপি। কতদিন, আমি তো আগেই বললাম যে এটা ইট ইজ টু আর্লি টু কমেন্ট। মাত্র 2 মাসে তো একটা সরকার কিভাবে চলবে বা কেমন করবে সেটা বলার সময় আসেনি। তাদের যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি বা তাদের সংকল্পপত্রে যেসব কথা বলা হয়েছিল, তারা সেগুলো আস্তে আস্তে কার্যকর করা শুরু করেছে। সব কিছু যে স্মুথলি হচ্ছে এমনটা বলা যাবে না, কিন্তু 2 মাসে একটা সরকারকে বিবেচনা করার অন্তত 6 মাস বা অন্তত 1 বছর তাকে সময় দিতে হবে। এবং বিরোধীদেরও দেখা উচিত, সময় দেওয়া উচিত। বিরোধীদের এটা মানতে হবে যে এখনই রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে পথে নেমে পড়লাম, বিজেপি খারাপ বলে নেমে পড়লাম, তাতে বাংলার মানুষ বিষয়টা ভালোভাবে নেবে না। তাকে সময় দিতে হবে। ঠিক আছে, বিজেপির বিরুদ্ধে কিছু বলতে হয়, তার জন্য আরও সময় আছে। 5 বছর তো তাদের সরকার চালাতে দিতে হবে। আমি হয়তো আজকে দেখছি 1 বছর পরে দরকার হলে আমরা পথে নামবো, আমরা তার বিরোধিতা করব। কিন্তু এত তাড়াতাড়ি 2 মাসের মধ্যে যদি আমরা হৈ হৈ করে নেমে পড়ি, সেটা বিরোধী দলের পক্ষেও কাম্য নয়। আবার আরেকটা অন দ্য কন্ট্রারি আমি একটা কথা বলছি, আজকে বিধানসভায় যে পরিস্থিতি, একটা বিচিত্র পরিস্থিতি, যে ঠিক একটা কনসলিডেটেড বিরোধী দল আছে কি না, এটা একটা বড় প্রশ্ন। যেভাবে দলটা ভেঙেছে, যেভাবে এমএলএদের দল ভাঙিয়ে নেওয়া হয়েছে এবং তাতে শাসক দলেরও কিছুটা ইন্ধন রয়েছে, সেক্ষেত্রে বিরোধী দল সোকল্ড তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কতটা সরকারের বিরোধিতা করবে, সেটা যেমন একটা প্রশ্ন। আবার কালীঘাটপন্থী তৃণমূল, তারা এখন প্র্যাকটিক্যালি খুবই নিঃসঙ্গ এবং খুবই ইনসিগনিফিকেন্ট একটা জায়গায় আছে, তারা কতটা বিরোধিতার জায়গায় থাকবে, সেগুলো সব আগামী দিনে দেখা যাবে। এক্ষুনি বলার কোনো সময় আসেনি। আমার একদম শেষ প্রশ্ন, সেটা হলো ডিম থেরাপি কি দেখেছেন? মানে বাম আমল তৃণমূল আমলের শেষে এসে ডিম থেরাপি আমার দেখছেন? অভিজ্ঞতায় আমি এই ডিম সংস্কৃতি দেখিনি। এটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অপছন্দ করি, যে একজনকে ডিম মারতে হবে কেন। এটা শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বারবার বলছেন যে এটা বাংলার সংস্কৃতি নয়। অবশ্যই ঠিকই বলেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাদের দলের
নিচুতলা নেতৃত্বকে কন্ট্রোল করতে পারছে না, এটা আমি বলবো যে এটা দুর্ভাগ্যজনক। এটা ডিম ছুঁড়ে কাউকে আহ, বিরোধিতা করা এটা অত্যন্ত বাজে সংস্কৃতি। এটা পশ্চিমবাংলায় এই কালচার ছিল বলে আমার অন্তত আমার এই 40 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো দেখিনি। 40 বছরের কর্মজীবন সংবাদ মাধ্যমে, সেখানে দাঁড়িয়ে অনেক হেডলাইন করেছেন, প্রথম পাতাতে আপনার আর্টিকেল বেরিয়েছে। এখন দেখা যাচ্ছে যে ডিম থেরাপি নিয়ে প্রথম পাতাতে আর্টিকেল বেরোচ্ছে। কখনো ভেবেছিলেন যে এরকম ডিম থেরাপি নিয়ে প্রথম পাতাতে আর্টিকেল বেরোচ্ছে? সেটাই তো বললাম যে এটা পশ্চিমবাংলার সংস্কৃতির সঙ্গে এই ডিম থেরাপিটা যায় না, বা এই ডিম ছড়া, আমি ডিম থেরাপি বলবো না, এই যে ডিম ছুঁড়ে একটা অসভ্যতা, এটা একটা অসভ্যতার পর্যায়ে চলে গেছে। আমি এটার তীব্র বিরোধিতা করছি এবং আমার অ্যাপিল থাকবে রাজনৈতিক দলের কাছে বা বিশেষ করে শাসক দলের কাছে যে আপনারা অবিলম্বে এই ডিম ছড়া সংস্কৃতিটা বন্ধ করুন। এতক্ষণ আমরা কথা বলছিলাম দেবাশিস দাশগুপ্ত, যার সংবাদ মাধ্যমে কর্মজীবন 40 বছরেরও বেশি, এবং তিনি বাম আমলের পতন যেমন দেখেছেন তৃণমূলের জন্ম থেকে, এখন যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই সময়টাও তিনি দেখছেন। এবং নীতি আদর্শহীন তৃণমূল কংগ্রেসকে যখন বাংলার জনগণ 2011 থেকে 26 পর্যন্ত একসাথে নিয়ে চলতে পেরেছে, সেক্ষেত্রে বিজেপির নীতি আদর্শ তো রয়েছেই, এবং এই বিজেপিকে কতদিন পর্যন্ত বাংলার জনগণ নিয়ে চলতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ তিনি ভবিষ্যৎবাণী কিছু করবেন না, এটা বললেন। ক্যামেরায় সিদ্ধার্থের সাথে রিয়া, বেঙ্গল লিবার্টি, কলকাতা।